সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ২৭তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বিয়ের পর শ্রীলেখা প্রায় একটা অকুল সমুদ্রে এসে পড়ল। এর আগে সে কখনো মা বাবাকে ছেড়ে থাকেনি। বিয়ের পরই তাকে একেবারে কলকাতা ছাড়তে হলো। খড়গপুর শহরের প্রান্তে তার শ্বশুর বাড়িটি বেশ বড় এবং মানুষজনে ভর্তি। শ্বশুর, শাশুড়ি, দেওর, ভাসুর, ননদ, তাদের ছেলেপুলে, ঝি, চাকর, মালি সব মিলিয়ে এক এলাহি কাণ্ড। নতুন বউ হিসেবে কয়েকদিন সে একটু আলাদা খাতির যত্ন পাবার পর সেই ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। এবারের লোকদের স্বভাব সর্বক্ষণ হুকুম করা। নতুন বউ, তোয়ালেটা নিয়ে এসো তো। বৌদি, মশলার কৌটোটা একটু দিন না। কাকিমা, আমার জামাটা একটু ওপরে এনে দিন না। এইসব শুনতে শুনতেই সর্বক্ষণ তাকে দৌড়াদৌড়ি করতে হয়। শ্রীলেখা সবার হুকুম তামিল করার জন্যই তৈরি, কিন্তু মুশকিল হয় যখন একই সঙ্গে দুজনের হুকুম হয়। একজন বললে নিচতলা থেকে শাশুড়িকে ডেকে দিতে, আরেকজন বললে ওপর থেকে বাগানের গেইটের চাবিটা এনে দিতে। তখন কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, শ্রীলেখা বুঝতে পারে না। এর ওপর আছে তার স্বামী। শ্রীলেখা তার মা কাকিমার মুখে শুনে শুনে বুঝে নিয়েছে যে একান্নবর্তী পরিবারের বউরা দিনের বেলা স্বামীর সঙ্গে দেখা করে না। সেই অনুযায়ী শ্রীলেখা সকালবেলা নিজের ঘর থেকে বেরিয়ে পারতপক্ষে আর সেখানে ঢুকতে চায় না, কিন্তু তাকে বারবার আসতে হয়। শ্রীলেখার স্বামী প্রভাস কুমার মানুষটি বিচিত্র প্রকৃতির। তার শখ হচ্ছে এমএ পরীক্ষা দেওয়া। ইতিমধ্যেই তিনি ইংরেজি ও বাংলায় এমএ পাশ করেছেন। এখন তৈরি হচ্ছেন ইসলামিক ইতিহাসে পরীক্ষা দেওয়ার জন্য। কি উদ্দেশ্যে এই ডিগ্রি অর্জন তা কেউ জানে না। না জানুক, তবু প্রভাস কুমারের দারুণ সম্ভ্রম সকলের কাছে। এ বাড়িতে আর কেউ গ্র্যাজুয়েট পর্যন্ত নেই, সেখানে এক ছেলে ডবল এমএ ছাড়িয়ে ট্রিপল এমএ হতে যাচ্ছে। তারপরও প্রভাস কুমার আবার সংস্কৃততে পরীক্ষা দেবার ইচ্ছে জানিয়ে রেখেছেন। পড়াশুনোর কারণে প্রভাস কুমারকে বাড়ির কোনো কাজ কখনো করতে বলা হয় না। প্রভাস কুমারের রোগাটে লম্বা চেহারা, রোগা বলেই তাকে দৈর্ঘ্যের চেয়েও বেশি লম্বা দেখায়। গায়ের রং এত ফর্সা যে মনে হয় স্বচ্ছ। খাঁটি সোনার ফ্রেমের গোল চশমা, ঘাড় পর্যন্ত বাবরি চুল। মানুষটি শৌখিন, ধপধপে সাদা পাঞ্জাবি ও ধুতি ছাড়া আর কিছু পরে না। সকালবেলা থেকেই সেজেগুজে থাকেন, অথচ ঘর থেকে বেরোতে তাকে দেখা যায় কদাচিৎ। তার জলখাবার এ ঘরেই আসে। টেবিলে বহু বইপত্র ছড়িয়ে প্রভাস কুমার ছিমছামভাবে বসে থাকেন। চোখের দৃষ্টি খোলা গ্রন্থের দিকে স্থির নিবদ্ধ। যখন তার হাঁটু ঘন ঘন দোলে, তখন বোঝা যায় তিনি কবিতা রচনা করছেন। হ্যাঁ, প্রভাস কুমার একজন কবি। ভারতবর্ষ ও সচিত্র শিশির পত্রিকায় তার একাধিক কবিতা ছাপা হয়েছে, প্রবন্ধ ও গল্পের পাদদেশে। কলেজে পড়ার সময়ই তিনি বাতাসে কার ব্যাকুলতা নামে একটা পাতলা কাব্য পুস্তক নিজ ব্যয়ে ছাপিয়েছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ২.৫ লাইন শুভেচ্ছা বাণীও তার কাছে সযত্নে সংরক্ষিত আছে। প্রভাস কুমারের গোপন বাসনা কাব্যলক্ষ্মীর আরাধনাতেই জীবন অতিবাহিত করা। ইদানিং অবশ্য কাব্যলক্ষ্মী ও শ্রীলেখা মিলেমিশে গেছে। পরীক্ষার পড়া করতে করতে প্রভাস কুমারের মন মাঝে মাঝে উদাস হয়ে যায়। চোখ চলে যায় বাইরে। এখান থেকে দেখা যায় রেল লাইন টেলিগ্রাফের তারে বসে ফিঙে ল্যাচ নাড়াচ্ছে। এইটুকু দৃশ্য দেখেই প্রভাস কুমারের হৃদয় এক অনির্বচনীয় আনন্দে ভরে যায়। ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে তিনি ডাকলেন, শ্রীলেখা। প্রভাস কুমার কখনো উচ্চকণ্ঠে কথা বলেন না, তার গলার স্বর একটু দূর থেকে শোনা যায় না। সেজন্যই কাছাকাছি একজন বাচ্চা চাকর সব সময় থাকে। সে শুধু প্রভাস কুমারের ফুটফরমাস খাটার জন্যই নিযুক্ত। সে তক্ষণে ছুটে চলে যায়, শ্রীলেখাকে ডেকে আনে। সারাদিনে এরকম ১০-১২ বার হয়। প্রভাস কুমারের টেবিলের কাচের নিচে একটা লম্বা কাগজে এই কয়েকটি শব্দ পরপর লেখা আছে: রেখা, শেখা, দেখা, বেঁকা, একা, কেকা, খাঁখা, ঝুলেখা, ঠেকা, আঁকা। বলাই বাহুল্য, এই শব্দগুলি শ্রীলেখার নামের সঙ্গে মিল দেবার জন্য। কবিতা রচনার সময় যদি হঠাৎ মিল না মনে আসে, সেজন্যই আগে আগেই ব্যবস্থা।
এ তালিকা ক্রমেই বাড়ে। শ্রীলেখাকে ডাকার পরেই প্রভাস কুমারের হাঁটুর দোলানেই বেড়ে গেল। মোটা বাঁধানো খাতায় তিনি কবিতা রচনায় মগ্ন। এক একবার তাকাচ্ছেন দরজার দিকে। অত্যন্ত উত্তেজনায় তার কপালে ও ওষ্ঠের ওপরে ঘাম জমে যাচ্ছে। শ্রীলেখা লজ্জাবনত মুখে দরজার কাছে দাঁড়ালো। শাশুড়ি, ননদ, ভাজদের মধ্যে গিয়ে চাকর তাকে বলেছে যে দাদাবাবু ডাকছেন। তখন লজ্জায় তার মাথা কাটা যায়। অন্যরা মুখ টিপে হাসি আর তাড়া দেয়, শিগগির যাও, দেরি হলে উনি রাগ করবেন। প্রভাস কুমারের বয়স শ্রীলেখার অন্তত দ্বিগুণ। সেজন্যই শ্রীলেখা এখনো ওর সঙ্গে মন খুলে কথা বলতে পারে না। ব্যবহারের জড়তা কাটে না কিছুতেই। প্রভাস কুমার মুখ তুলে বললেন, শ্রীলেখা, আজকের সকালটা কি সুন্দর। শ্রীলেখা চুপ করে রইল। প্রভাস কুমার জানলা দিয়ে আকাশ, রেল লাইন ও ভ্রু প্রকৃতির দিকে তাকিয়ে একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেললেন। আবার বললেন, আজকের দিনটা কি সুন্দর। শ্রীলেখা অস্ফুট গলায় বলল, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ। কিছু বলবেন? না। আমি তাহলে এবার যাই। তুমি কি করছিলে? আমি জলখাবারের লুচি বেলছিলাম। প্রভাস কুমার ভুরু কোঁচকালেন। এমন সুন্দর সকালবেলা খাদ্যদ্রব্যের মতন গদ্যময় ব্যাপারের নাম উচ্চারণ তার পছন্দ নয়। তিনি বললেন, এদিকে এসো, আমার কাছে এসে একটু বসো। মাকে বলে আসি? বলতে হবে না, পরে যেও। বারবার তোমাকে কেন ডাকি জানো? তোমার নামটা উচ্চারণ করতেই ভালো লাগে। আহা, কি সুন্দর নাম। লজ্জায় শ্রীলেখার মুখ অরুণ বর্ণ হয়ে গেল। চিবুক ঠেকল বুকে। এসব কথায় কি উত্তর দিতে হয় সে জানে না। কখনো তো এরকম কথা শোনেনি। প্রভাস কুমার কোঁচার খুঁট দিয়ে মুখের ঘাম মুছে বললেন, কি সুন্দর তোমার ভুরু দুটি, যেন দুটি পাখির ডানা। কালিদাস কি বলেছেন জানো? বিয়ের পরে 4 মাসের মধ্যে শ্রীলেখা এই সব কথা যে কতবার শুনেছে তার ইয়ত্তা নেই। এমনকি কালিদাসের সংস্কৃত শ্লোকও তার মুখস্থ। সে ধৈর্য ধরে দাঁড়িয়ে রইল। প্রভাস কুমার উঠে এসে শ্রীলেখার কাছে দাঁড়ালেন। ক্যামেরাম্যানের ভঙ্গিতে বললেন, একটু হাসো, একটু কথা বলো। কি বলবো? মন যা চায়। এমন সুন্দর সকালবেলা মনের মধ্যে কি কোনো কলগুঞ্জন হয় না? আহা, জয়দেব লিখেছেন, বদসি যদি কিঞ্চি দৌপি দন্তরুচি কৌমুদি। শ্রীলেখা, আমি চকরের মতন চেয়ে আছি তোমার মুখের দিকে। একটু হাসো। প্রভাস কুমার শ্রীলেখার খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকলেও তার অঙ্গ স্পর্শ করছেন না। দিনের বেলা ওসব না। এ সম্পর্কে প্রভাস কুমারের কঠোর নিয়ম আছে। তাছাড়া তিনি কবি মানুষ। রূপসুধা 2 চোখ দিয়ে পান করলেই তার মন ভরে যায়। খানিকটা বাদে শ্রীলেখা বলল, আমি এবার যাই। প্রভাস কুমার উদাসভাবে বললেন, আচ্ছা যাও, লুচির সঙ্গে একটু ছানা পাঠিয়ে দিও। আমি বেগুন ভাজা টাজা খাই না। রাত্রিও প্রভাস কুমার শ্রীলেখাকে প্রায় ঘুমোতেই দেন না। তার নিজের ঘুমের প্রয়োজন খুব কম। তাছাড়া পড়াশুনোর ফাঁকে ফাঁকে কিংবা কাব্য রচনার সময় যখন তিনি খুবই বিভোর হয়ে যান, তখন খানিকটা করে ঘুমিয়ে নেন। রাতের একটানা ঘুম তার না হলেও চলে। এদিকে সারাদিন খাটাখাটনি করে রাত্রিরে বিছানায় শুলেই শ্রীলেখার চোখ জড়িয়ে আসে ঘুমে। দুপুরেও সে ঘুমোবার একটুও সুযোগ পায় না। কিন্তু প্রভাস কুমার শ্রীলেখার ঘুম দেখে আশ্চর্য হয়ে যান। এমন জ্যোৎস্না উঠেছে, এ সময় কেউ ঘুমিয়ে নষ্ট করে? শ্রীলেখার হাত ধরে তিনি নিয়ে আসেন বারান্দায়। আকুলভাবে বলেন, ও দেখো দেখো, পুকুরের জলে চাঁদের আলো পড়েছে। কি অপূর্ব, কি অপূর্ব। শ্রীলেখা ঘুমে আঠা হয়ে আসা চোখে সেদিকে তাকিয়ে থাকে। এক এক সময় তার দৃষ্টিভ্রম হয়। মনে হয় যেন মাঠের মধ্যে কে একজন চুপ করে দাঁড়িয়ে আছে, তারই দিকে চেয়ে আছে এক দৃষ্টে। কখনো মনে হয় এদিকে এগিয়ে আসছে কে যেন। ভালো করে চোখ কচলে দেখলে বোঝা যায় কেউ না।
নীরব বৃক্ষের ছায়া, নিথর জল, যা আবহমান কাল ধরে একই রকম। প্রভাস কুমার আঙুল দিয়ে শ্রীলেখার থুতনিটা উঁচু করে তুলে বলেন, ওই দেখো দেখো, চাঁদ তোমায় দেখছে। ওই এক চাঁদ, এই এক চাঁদ। শ্রীলেখা, একটু হাসো, তোমার হাসিও জ্যোৎস্নার মতন। হঠাৎ অকারণেই শ্রীলেখার চোখে জল এসে যায়। দৌড় এসে চলে যায় শয়নঘরে। বিছানায় উপুর হয়ে পড়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে। প্রভাস কুমার সান্ত্বনা দেবার চেষ্টা করেন না, পাশে দাঁড়িয়ে থাকেন। যুবতী মেয়ের কান্নাও সুন্দর লাগে তার চোখে। এ থেকেও তিনি কবিত্বের উপাদান খুঁজে পান। শ্রীলেখার নামের সঙ্গে অশ্রুরেখার মিল তক্ষণি তার মাথায় আসে। বিয়ের 4-5 মাসের মধ্যেও শ্রীলেখা একবারও বাপের বাড়ি যায়নি। প্রভাস কুমার কিছুতেই ছাড়তে চান না। শ্রীলেখা বিহনে তিনি একটি দিনও থাকতে পারবেন না, এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আগামী বছর পরীক্ষা উপলক্ষে তিনি যখন কলকাতা যাবেন, তখন শ্রীলেখা তার সঙ্গে যাবে, এই রকম সিদ্ধান্ত হয়ে আছে। কয়েকদিন পর আকস্মিকভাবে বাড়িটা ফাঁকা হয়ে গেল। দেওর, ভাসুর, ননদরা দল বেঁধে চলে গেল পশ্চিমে হাওয়া খেতে। প্রভাস কুমারের পড়াশুনোর ক্ষতি হবে বলে তিনি গেলেন না। শ্বশুর গেলেন ওড়িশায় বিষয় সম্পত্তির তদারক করতে। বাড়িতে শুধু স্বামী আর শাশুড়ি। তখন আবার শ্রীলেখার হাতে অখণ্ড অবসর। প্রভাস কুমার ডাক দিলেই তাকে যেতে হয়, একটু ফাঁক পেলেই পালিয়ে আসে। শ্রীলেখা তার অনুভূতি দিয়ে বুঝেছে যে তার স্বামীটি মোটামুটি ভালো মানুষ, অন্তর দিয়ে তাকে ভালোবাসে। এতখানি ভালোবাসা পেলে মানুষের অভিভূত হয়ে পড়ার কথা। অথচ যেন শ্রীলেখার অস্বস্তি কিছুতেই কাটে না। প্রভাস কুমার বিশ্ব সংসার সম্পর্কে নিরাসক্ত। যুদ্ধবিগ্রহ সম্পর্কে কোনো খবরও রাখেন না। দেশের কোথায় কি ঘটেছে সে সম্পর্কেও কোনো আগ্রহ নেই। কোনোদিন উল্টে দেখেন না খবরের কাগজ। বাড়িতে রেডিও চললে তার মানসিক শান্তির বিঘ্ন ঘটে। সময় কাটাবার জন্য শ্রীলেখা চুপি চুপি রেডিও শোনে। ছোট দেওরের ঘর এখন ফাঁকা। সেই ঘরের দরজা জানালা বন্ধ করে সে রেডিওর কাঁটা ঘোরায়। রেডিওর নানা রকম কণ্ঠস্বর ও সঙ্গীতের মধ্যে সে নিজের সঙ্গী খুঁজে পায়। কেন কে জানে, সবসময় তার একটু একটু মন খারাপ থাকে। এক এক রাত্রে রেডিওর কাঁটা ঘোরাতে ঘোরাতে আচমকা শোনা যায় সুভাষ বসুর গলার আওয়াজ। শ্রীলেখার সমস্ত রোমকূপ শিউরে ওঠে, ঝিমঝিম করে শরীর। মনে হয় যেন বহু বহু দূর থেকে ভেসে আসছে এই গলা, বড় তেজি ও নিশ্চিন্ত। একটাই সুর ফুটে বেরুচ্ছে, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। অত্যধিক আবেগে শ্রীলেখার কান্না পেয়ে যায়। এসব সময় তার মনে পড়ে সূর্যদার কথা। তার মনের মধ্যে কোনো এক অজ্ঞাত কারণে সুভাষ বসু ও সূর্যদার ছবি এক হয়ে আসে। এর ফলে নিজেই সে বিভ্রান্ত হয়ে পড়ে সবচেয়ে বেশি। সূর্যদার ছবিটা মুছে দিয়ে সে আবার রেডিওতে কান চেপে ধরে শুনতে পায়, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। সূর্যদা কোথায় আছে? বেঁচে আছে কি? ওইসব ছেলে বেশি দিন বাঁচে না। অত যাদের জেদ, পৃথিবী সহ্য করে না তাদের। ইদানিং একটা নতুন ব্যাধি দেখা দিয়েছে শ্রীলেখার। হঠাৎ হঠাৎ সে চমকে উঠে তাকায় পেছন দিকে। কেন যেন তার মনে হয় কে যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। কেউ যেন তার কাঁধে হাত রাখার জন্য হাত উদ্যত করেছে। ভয়ে বিবর্ণ হয়ে যায় তার মুখ। সদর দরজায় কোনো আওয়াজ হলেই সে ছুটে চলে যায়। বাগানের গেইটে ক্যাচ করে একটু শব্দ হলেই সে উৎকর্ণ হয়ে ওঠে। কোনোদিন ভর দুপুরে সে ছাদে উদ্ভ্রান্তের মতন চতুর্দিকে তাকিয়ে দেখে কেউ আসছে কিনা। কেউ আসে না। মুর্শিদের চরে কয়েকদিন থাকার পর সূর্য বিরক্ত হয়ে উঠল। শুধু একঘেয়েমির জন্যই নয়, তার মনে হতে লাগলো সারা দেশে অনেক কিছু ঘটে যাচ্ছে, সেসব কিছু থেকে বাদ পড়ে রইল। এরকম পলাতক জীবন আর কতদিন চলবে? ব্রজগোপাল বলে গিয়েছিলেন যে তার কাছ থেকে নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করতে। কিন্তু নির্দেশ যদি শেষ পর্যন্ত না আসে, উনি যদি নিজেই ইতিমধ্যে ধরা পড়ে গিয়ে থাকেন, সূর্য কি তবু ক্যাসাব্ল্যাঙ্কার মতন অপেক্ষা করে যাবে? তমনাস ডাক্তারের খবর পাকা ছিল। ইতিমধ্যে একদিন পুলিশ উপেনের বাড়ি হানা দিয়ে গেছে, তছনছ করে দিয়ে গেছে বাড়িঘর।
উপেনকে থানায় ধরে নিয়ে গিয়েছিল, মারধর করে ছেড়ে দিয়েছে একদিন পর। হাসি খুশি মানুষটা চুপসে গেছে খানিকটা, কিন্তু ভেঙে পড়েনি, এখনো সূর্যকে খাবার পাঠায়। এই ব্যবস্থাটা মোটেই পছন্দ নয় সূর্যর। অত দূর থেকে তার জন্য কেউ কষ্ট করে খাবার নিয়ে আসবে, এটা ভাবতেও তার অস্বস্তি হয়। অথচ এখানে থাকতে গেলে আর কোনো উপায়ও তো নেই। দিন রাতের 24 ঘন্টার মধ্যে সূর্য হ্যাংলার মতন প্রতীক্ষা করে কখন খাবার নিয়ে লোক আসবে। শুধু খাবারের জন্যই নয়, কথা বলার একজন মানুষের জন্য। যত স্বল্পভাষী মানুষই হোক, সারাদিনে একবার অন্তত কারোর সঙ্গে কথা না বলতে পারলে দম বন্ধ হয়ে আসে। সারাদিন এই জংলা জলাভূমিতে সূর্য একা একা ঘুরে বেড়ায় আর বিড়বিড় করে নিজের সঙ্গে কথা বলে। এখানে তার সঙ্গী কিছু পোকামাকড়, ইঁদুর আর একটা সাপ। সাপটাকে সে বার কয়েক দেখেছে, কিন্তু কাছাকাছি পৌঁছবার আগেই সেটা পালিয়েছে। সাপটাকে সে যে ঠিক মারতে চায় তাও নয়, তার উদ্দেশ্য সাপটার গতিবিধি লক্ষ্য রাখা। সময় কাটাবার জন্য সে সারাদিন ধরে সাপটাকে খোঁজে, খুঁচিয়ে খুঁচিয়ে ইঁদুরের গর্তগুলো বড় করে। পিঁপড়ের শাড়ি দেখলে সে ওদের পাশে পাশে হামাগুড়ি দিয়ে অনেক দূর পর্যন্ত যায়। দুটি গুবরে পোকাকেও সে প্রায়ই অনুসরণ করে। বৃষ্টি ভিজে রোদে পুড়ে তার গায়ের রং তামাটে হয়ে গেছে। নরম কচি ঘাসের মতন প্রথমবারের দাড়ি গজিয়েছে তার গালে। তার মাথা ভর্তি ঘন চুলে এখন আঠার মতন জট। এর মধ্যে কোনো অসুখ বিসুখ হয়নি তার, কিন্তু একটা উপদ্রব দেখা দিয়েছে, সারা গায়ে চুলকুনি। ওহ, কি অসহ্য চুলকুনি! রোদ লাগলেই চিড়বিড় চিড়বিড় করে। মাটিতে পা ছড়িয়ে বসে তখন ঘ্যাস ঘ্যাস করে গোটা শরীরটা চুলকোতে হয়। এক এক সময় সূর্য আর সইতে পারে না, তখন শ্যাওলা ভরা অগভীর জলে সে শরীর ডুবিয়ে শুয়ে থাকে। তখন তাকে মনে হয় অদ্ভুত কোনো জলজ প্রাণী। জলের মধ্যে চুলকুনির তেজ কম, খানিকটা সাময়িক আরাম হয়, কিন্তু ওই নোংরা জলের জন্যই গায়ের চুলকুনির রোগটা আরও বেড়ে যায়। এখানে যে কোনো লোক আসে না এমন নয়। গরু ছাগল চড়াতে চড়াতে দু একটি রাখাল মাঝে মাঝে চলে আসে। একদিন 3টি ছেলে, সম্ভবত স্কুল পালানো, এখানে এসেছিল সিগারেট খেতে। ওদের সঙ্গে কথা বলার জন্য, বাইরের খবর জানার জন্য সূর্যর মন আকুলি বিকুলি করেছে। কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে সে বুঝতে পেরেছে তার এখানে আত্মগোপন করে থাকার ব্যাপারটা কোনো ক্রমে বাইরে ছড়িয়ে পড়া সমীচীন নয়। সূর্যকে তখন লুকিয়ে পড়তে হয়। নিঃশব্দে চলাফেরায় সে এখন অভ্যস্ত। পায়ের তলায় শুকনো পাতা পড়লেও শব্দ হয় না। অনেক সময় এমন হয়েছে যে দুজন রাখাল মাটির ঢিবির ওপর বসে গল্প করছে, আর খুব কাছেই কোনো গাছের আড়ালে বন্য প্রাণীর মতন লুকিয়ে আছে সূর্য, ওদের কথা শোনার চেষ্টা করছে। উপেনের বাড়িতে পুলিশের হামলা হবার পর 1.5 দিন কোনো খাবার আসেনি সূর্যর জন্য। অত ডামাডোলের মধ্যে সূর্যকে খাবার পাঠানো হয়ে ওঠেনি। সেই সময়টা সূর্য যা খিদেই কষ্ট পেয়েছিল, সেরকম অসম্ভব কষ্ট সে জীবনে আগে কখনো পায়নি, ভবিষ্যতেও পাবে না। 36 ঘন্টা না খেয়ে থাকা এমন কিছুই না, কিন্তু যেখানে খাওয়াটাই সারাদিনের একমাত্র কাজ, যেখানে প্রতি মুহূর্তে মনে হয় এই বুঝিয়ে আসবে এই বুঝিয়ে আসবে, সেখানে এই কষ্টের তুলনা নেই। কারাগারের বন্দি জীবনের চেয়েও বেশি, কারণ এখানে দেয়ালটা নিজের তৈরি করা। বড় তুলসী গাছগুলোতে একরকম ছোট ছোট ফল হয়, খিদের জ্বালায় সেইগুলোই সূর্য খেয়েছে। মুঠো মুঠো তেঁতুল পাতা চিবিয়েছে। মাঠের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে থেকে চোখ ব্যথা হয়ে গেছে তার। তারপর একসময় লক্ষ্মী এলো খাবারের ঝোলা হাতে নিয়ে। তাকে দেখে আনন্দিত হবার বদলে রেগে আগুন হয়ে উঠল সূর্য। আশা করতে করতে সীমানাটা পার হয়ে যাবার ফলে এই রাগ। সূর্যের ইচ্ছে হলো খাবারের ঝোলাটা ছুঁড়ে ফেলে দিয়ে লক্ষ্মীকে খুন করে মাটিতে পুঁতে রাখে। কাছে আসার পর লক্ষ্মীর মলিন মুখখানা দেখে সে থমকে গেল। তখন লক্ষ্মী জানালো যে তার বাবাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। ছেড়ে না দেওয়া পর্যন্ত তাদের বাড়িতেও কেউ কিছু খায়নি। তারপর থেকে কোনোদিন লক্ষ্মী এসেছে, কোনোদিন তার ভাই। অতখানি পথ পার হয়ে তারা আসে, লোকের চোখ আড়াল করে। এজন্য সূর্যর মমতা হয়, তার ছটফটানি বাড়ে। একটা কিছু করা দরকার, এরকমভাবে আর চলে না।
একদিন লক্ষ্মী একটা বলের মতন গোল সাবান নিয়ে এলো সূর্যর জন্য। সাবানের চল তাদের বাড়িতে নেই। এটা জোগাড় করার জন্য লক্ষ্মীকে অনেক বুদ্ধি খরচ করতে হয়েছে। চুলকুনির ওষুধ হিসেবে খানিকটা কবিরাজি মলমও এনেছে। সাবানটা দেখে প্রথমে সূর্যর মুখে উপহাসের হাসি এসেছিল, তারপর কি ভেবে সে খুব আগ্রহের সঙ্গে সেটা রেখে দিল। সূর্যর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত লক্ষ্মী বসে থাকে, কেননা সে বাসনপত্র নিয়ে যাবে। তারপরেও সে বসে থাকতে চায়। মোদির আলস্য খেলা করে তার চোখে মুখে। গাছে হেলান দিয়ে বসে সে এক দৃষ্টে তাকিয়ে থাকে সূর্যর দিকে। তার কচি কিশোরী হৃদয় কোনো বিপদ বরণের জন্য উন্মুখ হয়ে ওঠে। এখানে অদ্ভুত নির্জনতা, শেষ জুলাইয়ের চড়া রোদ। গাছের ছায়ায় বসেও ঘন ঘন ঘাম মুছতে হয়। মাঝে মাঝে পাতার শব্দে ঝিরঝিরে হাওয়া। এসব কিছুর মধ্যেই যেন কিছু একটা সম্ভাবনার ছমছমা নিয়ে আছে। সূর্যর কিন্তু ওসব কোনো দিকে মন নেই। সেই যে একদিন মধ্যরাত্রে সে লক্ষ্মীর কাঁধ চেপে ধরার পরেও ছেড়ে দিয়েছিল, তারপর থেকে সে আর লক্ষ্মীকে মেয়ে বলেই মনে করে না। সে সহজ সাধারণভাবে তার সঙ্গে কথা বলে, বকুনি দেয়, কিন্তু শরীরের কথা মনে স্থান দেয় না। লক্ষ্মী চলে যাবার পর সূর্য বেশ ব্যস্ত হয়ে পড়ল। খুলে ফেলল ধুতি, গেঞ্জি, আন্ডারওয়্যার সব। এখানে উলঙ্গ হয়ে থাকলেও দেখবার কেউ নেই। তার শার্টটা লুকানো ছিল একটা ঝোপের মধ্যে। সেটাকেও বার করে এনে সব কটাকে সাবান কাঁচা করল অনেকক্ষণ ধরে যত্নের সঙ্গে। মাথার চুলে সাবান ঘষে সারা শরীরে সাবান মেখে স্নান করল। তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে নিজের শরীরটাও শুকোতে দিল ঘাসের ওপর শুয়ে। তার নগ্ন শরীর এখন অনেকটা পরিচ্ছন্ন। রিভলভারটা পেটের ওপর রেখে ঘুমিয়ে পড়ল সেই অবস্থায়। ঘুম ভাঙল সন্ধ্যের পর। জামা কাপড় পরে ভদ্রস্থ হলো আবার। ঘুমন্ত অবস্থায় কয়েকটা লাল পিঁপড়ে কামড়ে গেছে, ফুলে উঠেছে কয়েকটা জায়গা। জামা কাপড়গুলো দোমড়ানো মোচড়ানো হলেও বেশ পরিষ্কার হয়েছে। যেটুকু সাবান অবশিষ্ট ছিল সেটুকু একটা কঞ্চির মাথায় গেঁথে কঞ্চিটা সোজা করে পুঁতে রাখল মাটিতে। আরেকটা কঞ্চি দিয়ে তার সামনে মাটির ওপর গোটা গোটা অক্ষরে লিখল, চলে যাচ্ছি। ভোর হবার আগেই সে বেরিয়ে পড়ল। সূর্যর যাবার ইচ্ছে ছিল খড়গপুরে। পথ ভুল করে চলে গেল অন্যদিকে। তার ধারণা হয়েছিল বিপ্লব বা লড়াই থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন দরকার খড়গপুরের মতন কোনো বড় জায়গায় যাওয়া। তাছাড়া খড়গপুর নামটা তার মাথার মধ্যে গেঁথে আছে। কিন্তু পথ ঠিক করতে না পেরে এসে পড়ল বেলদা পটাশপুরের দিকে। তার সঙ্গে কিছু টাকা পয়সা গোড়া থেকেই ছিল। এতদিন খরচের সুযোগ হয়নি। এবার সে পটাশপুর বাজারের কাছে একটা ভাতের হোটেলে ঢুকে অনেক দিন বাদে মাংস ভাত খেল। এখানকার লোকের বাংলা উচ্চারণে একটা আলাদা টান আছে। সূর্য কথা বলতে গেলেই ধরা পড়ে যাবে যে সে স্থানীয় লোক নয়। সুতরাং সে নিজে কিছু না বলে কান খাড়া করে শুনতে লাগলো অন্যদের কথা। যুদ্ধের খবর সম্পর্কে স্থানীয় লোকের যে খুব একটা মাথা ব্যথা আছে তা মনে হয় না। মহাত্মা গান্ধী, সুভাষ বোসের নামও শোনা যায় না। সবাই জিনিসপত্রের দাম বাড়া নিয়ে ব্যতিব্যস্ত এবং দেশের সর্বত্র যে টিকটিকি ঘুরছে এবং যাকে তাকে যখন তখন থানায় ধরে নিয়ে যাচ্ছে, এটাও একটা বলবার মতন ঘটনা। এদিকে আবার কলেরার প্রকোপ চলছে এবং কলেরা ডাকিনী বিতরণের জন্য চলছে এক জায়গায় দিবারাত্র অবিরাম হরিসংকীর্তন। দিঘির পাড়ে একটা শামিয়ানা খাটিয়ে একদল লোক ঢোল, মৃদঙ্গ, করতাল নিয়ে অবিরাম চেঁচিয়ে যাচ্ছে। তাতে কান ঝালাপালা হলেও রাত কাটাবার পক্ষে জায়গাটা খুব সুবিধাজনক। শ্রোতাদের মধ্যে কে কখন উঠে যাচ্ছে, কে ঘুমোচ্ছে, তাতে কারুর কোনো চিন্তা নেই। পুলিশের চোখ থেকেও এটা নিরাপদ। রাতটা সূর্য সেখানেই কাটিয়ে দিল। সকালবেলা গেল বাসের খোঁজে। তার সঙ্গে কোনো মালপত্র নেই, থাকার জায়গা নেই। এই অবস্থায় এক জায়গায় বেশিক্ষণ ঘোরাঘুরি করলেই সন্দেহের উদ্রেক করবে। বাসের খোঁজ খবর নিয়ে সে জানল যে এখান থেকে উড়িষ্যার ময়ূরভাঞ্জ চলে যাওয়া যেতে পারে বেশ সহজেই, এবং তার পক্ষে লুকিয়ে থাকতে হলে ওই জায়গাটাই ভালো হবে। খড়গপুরেও যাওয়া যায় বাস বদল করে। সূর্য অনেক ভেবেচিন্তে খড়গপুরেই যাবার সিদ্ধান্ত করল। এই একটা সিদ্ধান্ত নেবার সঙ্গে সঙ্গে যে তার জীবনের ভবিষ্যৎ ঘটনাবলীও বদলে যাচ্ছে তা সে জানে না।
পটাশপুর থেকে সকাল 9:30টার বাস না নিলে পরবর্তী ঘটনাগুলো ঘটার সম্ভাবনা ছিল না তার জীবনে। বাস নারায়ণগড়ে এসে থেমেছে। সূর্য জানলা দিয়ে মুখ বাড়িয়ে একটা ফেরিওয়ালার কাছ থেকে ছোলা মুড়ি কিনছিল। এমন সময় একটু দূরের মুদিখানার সামনে দাঁড়ানো একটি লোকের দিকে তার চোখ আটকে গেল। সূর্যর টিকিট কাটা ছিল আরও দূরের, কিন্তু বিনা বাক্য ব্যয়ে সে নেমে পড়ল সেখানে। মুদিখানার কাছে গিয়ে লোকটির থেকে সামান্য দূরত্ব রেখে সে দেখতে লাগলো তাকে। লোকটি গরম মশলা, এলাচ, লবঙ্গ ইত্যাদির দর করছিল। চিনিও তার দরকার। চিনি বাজার থেকে উধাও হবার জন্য তার মেজাজ খুব গরম। কথা বলতে বলতে হঠাৎ ডান দিকে ঘুরে তাকালো সূর্যর দিকে। কয়েক মুহূর্তের জন্য মুখখানা তার বিবর্ণ হয়ে গেল। স্থির চোখে তাকিয়ে রইল। তারপরই হাসি মুখে বলল, আরে অমর না, চিনতেই পারিনি। যোগানন্দ সূর্যকে অমর নামেই চিনে। সূর্য প্রতিবাদ করল না, গম্ভীরভাবে বলল, যোগানন্দদা, আপনি এখানে? আমার ধারণা ছিল আপনি মরে গেছেন। যোগানন্দ হা হা করে হেসে বলল, বালাইশাট, এর মধ্যে মরব কেন? এখনো কত কিছু বাকি। এতদিন আপনার কোনো খোঁজ খবর না পেয়ে। যোগানন্দ সূর্যর কাঁধে এক চাপড় মেরে বলল, চলো ব্রাদার, আমার বাড়ি চলো, সেখানে সব কথা হবে। কি চেহারাই করেছ, খেতে টেতে পাও না নাকি? এদিকে কোথায় যাচ্ছিলে? সূর্য শুকনো মুখে বলল, আমার কোনো জায়গা নেই, ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই কয়েক মাসে সূর্যর অনেক পরিবর্তন হয়েছে। কিছুটা শিখেছে বুঝে শুনে কথা বলতে। এখন যোগানন্দের সঙ্গে অন্তরঙ্গতা তৈরি করাই তার দরকার। বাজার এলাকা ছাড়িয়ে এসে ফাঁকা রাস্তায় পড়ে যোগানন্দ জিজ্ঞেস করল, দাদাদের খবর কি? সূর্য অপ্রসন্নভাবে বলল, আমার সঙ্গে আর কারোর কোনো যোগাযোগ নেই। আমাকে ওরা দল থেকে বাদ দিয়েছে। কেন? আমি একটা অ্যাকশনে যেতে পারিনি। কেন যাওনি কেন? ভয় পেয়েছিলে? আমার শরীর খারাপ ছিল। আমার জিনিসটাও সেই সময় নিয়ে গেল, আর ফেরত দিল না। হরদা আমার কাছে রাখতে বলেছিলেন। জিনিসটাও নিয়ে গেল? এখন তাহলে তুমি কি করবে? বাড়িতেও ফিরতে পারছি না, পুলিশ চোখ রেখেছে। তোমার কোনো ব্যবস্থাও করেনি দাদারা? অসময়ে হায় হায়, বন্ধু কেউ নয়। আমি তখনই ভেবেছিলাম, তুমি ছেলে মানুষ, তোমাকে ওরা ঠকাবে। আমার এখানে থাকো কয়েকদিন, তারপর দেখা যাক কি করা যায়।